আপনারা যদি টিভিএস স্ট্রাইকার 125 সিসি বাইকটি কেনার জন্য প্ল্যান করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্যই। আমি আমার 40,000 কিলোমিটার চালানোর অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করব। আশা করি সেখান থেকে উপকৃত হবেন। আমি আমার গাড়িটি 40,000 কিলোমিটার চালানোর পর খুব সুন্দর করে একটা মাস্টার সার্ভিস দেই। আপনারা যারা গাড়ি চালান, আপনাদের গাড়িগুলো যদি যথাসময়ে খুব সুন্দরভাবে মেনটেন করেন তাহলে গাড়ির থেকে অনেক ভালো সার্ভিস পাবেন। তো এই 40,000 কিলোমিটার চালানোর পর এই সার্ভিস দেওয়ার পর আমার কী অনুভূতি সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি ভালো মন্দ অনেক কিছু নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা যদি টিভিএস স্ট্রাইকার 125 সিসি বাইকটি ক্রয় করতে চান সেই ক্ষেত্রে আপনাদের সিদ্ধান্ত নিতে অনেক সহজ হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সামনে আজ উপস্থাপিত হয়েছে এক ভিন্ন আঙ্গিকে। আমার এই স্ট্রাইকার গাড়িটা টোটাল 40,000 কিলোমিটার চালানোর পর আমার আজ অভিজ্ঞতাটা কেমন সেই সম্পর্কে আপনাদেরকে টুকটাক ধারণা দেওয়ার চেষ্টা করব। এই 40,000 কিলোমিটার চালানোতে আমার কি কি ভালো লেগেছে, গাড়িটা কি কি খারাপ লেগেছে সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমি গাড়িটির খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করতে চাই। আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো গাড়ি সব দিক থেকে একদম পরিপূর্ণ হয় না। সর্বপ্রথম যদি আমি খারাপ লাগার কোনো দিক বলে থাকি তাহলে এক নাম্বার খারাপ লাগার দিক হচ্ছে গাড়িটি আপনি যখন হাই স্পিডে গাড়ি চালাবেন তখন আপনার কাছে মানে মনে হবে যে গাড়িটি অনেক পাতলা। তো হাইওয়েতে যখন আপনি লং ট্যুরে যাবেন তখন আপনার কাছে মনে হবে গাড়িটি তুলনামূলক পাতলা। অর্থাৎ আপনাকে যখন বড় বড় বাস বা ট্রাক ওভারটেক করে যাবে তখন আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে গাড়িটা স্টেবল না। এরপরের সমস্যার কথা যদি আমি বলি তাহলে এখানে বলতে পারি আমরা হচ্ছে এই যে সাইলেন্সারের কথা। সাইলেন্সারটা মূলত শুধু আমার এই স্ট্রাইকার না, সব স্ট্রাইকারেরই একই সমস্যা। যদিও এখন নতুন স্ট্রাইকারগুলোতে কোম্পানি থেকে ক্লেম করছে যদি কোনো সমস্যা হয় তাহলে একদম চেঞ্জ করে দিবে, নতুন চেঞ্জ করে দিবে। তো আমার ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছে, ধরো একটু এদিকে, তো এইখানে যে নাটটা দেখতেছেন, অর্থাৎ হচ্ছে এই সাইলেন্সারটা যেখানে এসে অ্যাড হয় এই নাটটা আমার হচ্ছে লুজ হয়ে যায়। অর্থাৎ কিছুদিন চালানোর পর যদিও অনেক পাওয়ারফুল গাড়ি, আপনার হচ্ছে ভাইব্রেশন হয়, ভাইব্রেশনে আপনার এই নাটটা খুলে যায়। নাটটা খুলে পড়ে গেছে একবার আমার, আরেকবার হচ্ছে আমি নাটটা অনেক টাইট দিতে গিয়ে এই নাটটা ভেঙে ভিতরে চলে গেছিলো, যার কারণে আমাকে এটা লেদে নিয়ে আবার বের করতে হয়েছে। এরপরে যে সমস্যার কথা আমরা বলতে পারি সেটি হচ্ছে গাড়িটির ব্রেকিং। অর্থাৎ আপনি যখন হাই স্পিডে গাড়িটি চালাবেন সেই ক্ষেত্রে গাড়িটির পিছনের চাকাটা ব্রেক করলে, হাই স্পিডে ব্রেক করলে গাড়িটির পিছনের চাকাটি স্কিপ করে। তো আপনারা চাইলে এটার স্টক টায়ারটা চেঞ্জ করে এক সেকশন মোটার চাকা লাগাতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা ভালো ব্রেকিং পারফরমেন্স পাবেন। তো আমি যে কাজটা করছি একটু দেখাও। আমি হচ্ছে স্টক টায়ারটা চেঞ্জ করে দেখতে পারতেছেন কিনা জানি না, 100/90/17 টায়ারটা লাগাইছি। এটা হচ্ছে আপনারা খুব ভালো একটা পারফরমেন্স পাবেন। তো আপনারা চাইলে স্টক টায়ারটা চেঞ্জ করে এক সেকশন মোটা চাকা লাগাতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের মাইলেজটা কিছুটা ড্রপ করতে পারে, কিন্তু আমি যেটা মনে করি আপনার টাকার থেকে জীবনের মূল্যটা অনেক বেশি। আপনারা যদি একটু মাইলেজ ড্রপ করলেও যদি সেই ক্ষেত্রে সেফটিটা ভালো থাকে আমি মনে করি সেটাই হচ্ছে উত্তম। আর গাড়ির অ্যাক্সিডেন্টের দুর্ঘটনার কথা যদি আমি একটু ছোট করে বলতে চাই সেই ক্ষেত্রে আমার ছোট অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে আপনি গাড়িটার ব্রেকিং পিরিয়ডটা ভালোভাবে যদি মেনটেন করেন সেই ক্ষেত্রে গাড়ি অ্যাক্সিডেন্টের ঝুঁকিটা অনেকটা কমে যায়। সেই ক্ষেত্রে আপনি যদি শুধুমাত্র গাড়িরই ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করতেছেন বিষয়টা এমন না, আপনার নিজেরও একটা ব্রেকিং পিরিয়ড আছে। অর্থাৎ গাড়িটার সাথে আপনি একটা সুন্দর কমিউনিকেট করতে হবে। অর্থাৎ আপনি 1000-1500 কিলো যদি গাড়িটা খুব সুন্দরভাবে সেফ ড্রাইভ করেন, গাড়িটার সাথে আপনার একটা কি বোঝাপড়া তৈরি হয়ে যাবে। গাড়িটা কি চায়, গাড়িটা কখন কিভাবে কি করতে হবে সেটা আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের ঝুঁকি কমে যায়। হুট করে দেখা গেছে যে একজন গাড়ি পায়, আপনার বন্ধু হতে পারে, আপনার ছোট ভাই হতে পারে, আপনার কাজিন হতে পারে, হুট করে গাড়িটা পেয়ে উড়াধুরা যখন টান দেয় তখন গাড়িটার দুর্ঘটনার শিকার হয়। তো আমরা যারা আশেপাশে গাড়ি চালাই, যারা গাড়ি ড্রাইভ করি, সেক্ষেত্রে নতুন কোনো গাড়ি পাওয়ার পর আমরা সেটার সাথে আগে নিজেদের কমিউনিকেটটা বিল্ড আপ করবো, তারপরে দেন হচ্ছে সেটা দিয়ে আমরা হচ্ছে টানাটানি যা করি করতে পারবো। ধন্যবাদ। তো অনেকগুলো খারাপ দিক সম্পর্কে গাড়িটির বললাম, তো এখন কিছু ভালো দিক সম্পর্কে বলতে চাই। এখানে একটু কথা আছে, এটা একদমই ব্যক্তিগত মতামত আমার। আমি গাড়িটা যেভাবে চালাইছি, আমার অভিজ্ঞতাটা যেমন আমি সেটাই তুলে ধরার চেষ্টা করছি। এখানে ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা যারা এই বিষয়ে অনেক ভালো জানেন তারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।
এই বাইকটার ভালো লাগার যে কয়টা দিক আছে তার মধ্যে সর্বপ্রথম যে দিকটা আমার কাছে ভালো লাগে সেটা হচ্ছে এই বাইকটার মাইলেজ। এই বাইকটার মাইলেজ আমি অন অ্যাভারেজ 50-52 কিলোমিটার পাই। তবে যদি কেউ আরও ভালো মেনটেনেন্স করে, চাকাটা আমার তো একটু মোটা লাগানো, কেউ যদি স্টক টায়ারটা ব্যবহার করে এবং ভালো মেনটেন করে, যদি রাফ না চালায়, তাহলে সেই ক্ষেত্রে 55 পাওয়া খুব ইজিলি ভাবে পাওয়া সম্ভব। তো আমি ডেলি কমিউটিংয়ে আশেপাশে এলাকার মধ্যে যদি চালাই সেই ক্ষেত্রে 50 পাই, যদি হাইওয়েতে যাই সেই ক্ষেত্রে দেখা গেছে 52-55 পাওয়া যায় আর কি। এরপরের ভালো দিকের কথা যদি আমি বলতে চাই তাহলে সেটা বলতে হবে গাড়িটির রেডি পিক আপ। তো গাড়িটির রেডি পিক আপটা যথেষ্ট পরিমাণ ভালো। এই রেডি পিক আপটা আপনি তখনই আপনার প্রয়োজন হবে যখন আপনি হাইওয়েতে ওভারটেকিং করতে যাবেন। তো রেডি পিক আপটা থাকা খুবই জরুরি প্রত্যেকটা গাড়িতেই। এই গাড়িতে যথেষ্ট পরিমাণ ভালো রেডি পিক আপ আছে। গাড়িটির কন্ট্রোলিং এর কথা যদি বলি, গাড়িটির কন্ট্রোলিং অনেক ভালো। আপনি যদি চিপা চাপা বা হচ্ছে জ্যামের মধ্যে চালাতে চান, খুব সুন্দরভাবে চিপা চাপা বা জ্যাম থেকে বের হয়ে আসতে পারবেন। আর মেনটেনেন্সের কথা যদি বলি তাহলে তো কোনো কথাই নাই। এই বাইকটা আপনি সাইকেলের দামে মেনটেনেন্স করতে পারবেন। যদি একটু অন্যভাবে বলতে চাই, 5 বছর ব্যবহার করে আপনি এই গাড়িটা যে মেনটেনেন্স খরচ সেভ করতে পারবেন, সেই টাকা দিয়ে বড় গাড়ির মোটামুটি রাফ অ্যান্ড টাইপ ইউজ করলেও 4-5 মাসের ফুয়েলের টাকা আপনি উঠে আনতে পারবেন। 125 সিসি বাইক আন্দাজে গাড়ির ব্রেকিং সিস্টেমটা যথেষ্ট পরিমাণ ভালো। সামনে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এবং পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। তো বোথ ব্রেক একসাথে ব্যবহার করলে আপনারা খুব ভালো একটা ব্রেকিং পাবেন। আর সর্বোপরি গাড়িটা আমি 40,000 কিলোমিটার চালানোর পর আমার যে ব্যক্তিগত অভিমত আমি বলতে পারি যে এই গাড়িটা 40,000 কিলোতে আমি সার্ভিসিং দেওয়ার আগে আমার ইচ্ছা ছিল গাড়িটা আমি বিক্রি করে দিব, কিন্তু এই 40,000 কিলোতে সার্ভিসিং দেওয়ার পরে আমার গাড়িটা বিক্রির কোনো ইচ্ছাই এখন আর নেই। তো ইচ্ছা আছে এটাই চালাবো, যতদিন এটা চালাতে পারি চালাবো। নেক্সটে যদি গাড়ি কিনতে চাই ইনশাল্লাহ এটা রেখেই ওই পরের গাড়িটা কেনার চেষ্টা করব, যদি আল্লাহ পাক ওরকম সামর্থ্য দেয়। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। আজ চলে যাচ্ছি, ফিরবো ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।